সবাইকে। এখন বাজে ভোর 5:25, 5:27 আজকে সানরাইজ আছে। আমরা এই আমাদের যে হোটেল রয়েছে সাংরিলাস, সেখান থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তাটা ধরে কাল রাতে যে প্রাইভেট বিচটা এসেছিলাম সেটা এখন যাচ্ছি। সানরাইজ জানি না মেঘ কতটা আছে, কি দেখতে পাবো, বাট দিনের আলোয় একবার বিচটা ঘুরে আসার জন্য এখন ভোরবেলা যাচ্ছি। বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর, মানে শীত করছে না আর কিন্তু গরমও করছে না, খুব সুন্দর ওয়েদার। কালকে রাতে তো পাখা লাগেইনি রুমে, মানে চাপা দিয়ে শুতে হয়েছে রীতিমতো। খুব ভালোই ওয়েদার পাচ্ছি আমরা এখানে এসে। তো আপাতত দিনের আলোয় কালকে রাতে যে বিচটা এসেছিলাম সেটা একবার দেখে নিই। হ্যাভলক আইল্যান্ডের এই সাংরিলাস রিসোর্টে যারা থাকছেন তাদেরকে অনুরোধ করব, রাত্রিবেলা এবং সকালবেলা দুটি সময়েই এই হোটেলের এই প্রাইভেট বিচটিতে আপনারা ঘুরে দেখবেন। যখন এখানে এসেছিলাম সমুদ্র খুব কাছে ছিল, এই যে উঁচু উঁচু ঢিপি ঢিপির মতো জায়গাটা, এখানটায় পুরো জল ছিল। আমরা এর ওপর দিয়ে হেঁটে ওপাশটায় কিছুটা গেছিলাম, কিন্তু আজকে সমুদ্র মানে কয়েক কিলোমিটার, মানে জল প্রায় দেখাই যাচ্ছে না, ওই দূরে জল দেখা যাচ্ছে একদম, মানে কয়েক কিলোমিটার পিছিয়ে চলে গেছে। কিন্তু খুব সুন্দর লাগছে। এখনো সানরাইজ হয়নি, এই জায়গাটা দিয়ে সূর্যোদয় হবে। খুব অল্প কয়েক লোক আছে। নির্জনতায় যদি কিছুক্ষণ সময় কাটানো যায় সেই আশাতেই এখানে এসেছিলাম। দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। কিছুক্ষণ বসি, সানরাইজটা দেখি, দেন আবার রুমে ফিরে যাব, কারণ আমাদের 8টায় চেক আউট আছে আর আমাদের 9:30টায় ফেরি রয়েছে আবার এখান থেকে নীল আইল্যান্ডের জন্য। তো আমাদের গোছগাছ প্যাকিং সব করাই আছে, তাও ফাইনাল একবার চেক করে নিতে হবে রুমে গিয়ে। তাই সানরাইজটা হয়ে গেলে আমরা এখান থেকে রুমে চলে যাব। এই বিচে এরকম অসংখ্য হ্যামক লাগানো রয়েছে, যাতে আপনারা অনায়াসেই এই সুন্দর সূর্যোদয়ের দৃশ্য দেখতে দেখতে দোল খেতে পারেন। আরও কিছুক্ষণ সময় আমরা এভাবে প্রকৃতির কোলে কাটিয়ে ফিরে আসি নিজেদের হোটেলে। সময় হচ্ছে 8:15। আমাদের এই হোটেল থেকে 8টায় চেক আউট। আমরা বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি নীল যাওয়ার জন্য, একটা নতুন ক্রুজ যাত্রার জন্য। আমাদের ক্রুজ হচ্ছে 9:30টায় হ্যাভলক জেটি থেকে। তো আমাদের গাড়ি পিক আপ করতে চলে আসবে, উনি বলেছিলেন 8:30টায় আসবেন। তো আমরা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আমাদের যে ব্রেকফাস্ট, যেটা প্যাকড ব্রেকফাস্ট আমরা ক্রুজে করব, সেটা হোটেল থেকে আমরা নিয়ে নেবো। গাড়ি এলে আমরা গাড়িতে করে হ্যাভলক জেটির দিকে চলে যাব, নিয়ে বোর্ড করে 9:30টায় ক্রুজ ছেড়ে দেবে আমাদেরকে নিয়ে নীলের উদ্দেশ্যে। এই দিন ব্রেকফাস্টে ছিল জ্যাম ব্রেড, আলুর পরোটা এবং ভেজ চাউমিন। ঠিক আগের নিয়মের মতোই আমরা পোর্টে পৌঁছে আধার কার্ড এবং টিকিট দেখিয়ে বোর্ডিং কমপ্লিট করে নিই। তারপর উঠে আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়ি ক্রুজে। বোর্ড করে গেছি আমাদের সেম সিট, কালকে যেটা ছিল 12A/12B। এখন বাজে 9:16, 9:30-এ ঠিক এই ক্রুজ এখান থেকে নীলের জন্য রওনা দিয়ে দেবে। হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ডের দূরত্ব 18 নটিক্যাল মাইল, যা এই নটিকা ক্রুজ কভার করে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। ভাড়া থাকে মোটামুটি 1500 থেকে 1600 টাকার মধ্যে।
বিলে নামলাম, এখনো জেটিতেই রয়েছি, মানে জলের কালারটা দেখে এখানে দাঁড়িয়ে গেছি, দুর্দান্ত, জাস্ট দেখুন একবার। আগে থেকে প্রি বুক করে রাখা গাড়ি নীল আইল্যান্ডে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা পোর্ট থেকে বেরিয়ে সেই গাড়িতে করে রওনা দিই নীল আইল্যান্ডে আজকে আমাদের থাকার জায়গা হোটেল 7 সিজ ড্রিম ক্যাসেলের উদ্দেশ্যে। এটা আমাদের গাড়ি যেটা আমাদের হোটেলে ড্রপ করলো, আর এই হচ্ছে আমাদের এখানকার নীল আইল্যান্ডের হোটেল। এটা হচ্ছে 7 সিজ ড্রিম ক্যাসেল, দুর্দান্ত দেখতে হোটেলটা। আমরা এখনো ঢুকিনি, চেক ইন করবো। আমাদের 1:30টার সময় ন্যাচারাল আর্ক দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে। এখন প্রায় 11টা বাজে, 10:55 বাজে। আমরা ঢুকে ফ্রেশ হয়ে চেকিং টাইম 11টা না? 11টায়, কারণ কালকে 8টা না 8:30টায় চেক আউট বললো ড্রাইভার, তো 11টাই হবে চেক ইন টাইম, 11টা টু 8টা। তো এখন চেক ইন করে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা দেখছি হোটেল থেকেই করে নেবো, কারণ আশেপাশে কোনো দোকান সেভাবে দেখছি না। করে নিয়ে 1:30টার সময় উনি পিক আপ করতে চলে আসবে, ন্যাচারাল আর্ট দেখতে যাব। চলুন ভেতরে যাওয়া যাক। ড্রিম ক্যাসেলের কেন 7 সিজ ড্রিম ক্যাসেল, আমরা 7 সিজ ড্রিম ক্যাসেলের আমাদের রুমে চেক ইন করে নিয়েছি। হোটেলটা বাইরে থেকে খুবই সুন্দর, আসলে রুমও হয়তো ভালো, বাট সাংগ্রিলাসে আমরা যে রুমটায় থেকে এসেছি তারপর সেটার হ্যাংওভার কাটতে একটু সময় লাগবে। এটা ছোট, ওটায় মানে 3টে রুম সমান একটা রুমে আমরা থেকেছি, বাট এটাও সুন্দর, সবকিছু রয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো ঘুরতে এসে হোটেলের রুমে কতক্ষণই বা, হ্যাঁ জাস্ট একদিনের ব্যাপার, মানে কালকে এর আগে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, মানে 24 ঘন্টাও নয়। তো আবার পোর্ট ব্লেয়ারে গিয়ে যে হোটেলে ছিলাম মেবি সেখানেই থাকবো। তো আমি দেখিয়ে দিচ্ছি রুমে কি কি আছে আর রুমটা কিরকম। রুম এই হচ্ছে পুরো করিডোর, সুন্দর ফল সিলিং করা, দারুণ সাজানো। আর এই 111 নম্বর রুম আমাদের। এখানে একটা ডাবল বেড রয়েছে, এপাশে টেলিফোন দেওয়া রয়েছে, একটা র্যাক মতো রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যাবে। আর বেডের পিছনটা খুব সুন্দর একটা ব্যাক লাইটের ব্যবস্থা আছে, দেওয়ালে ওয়ালপেপার লাগানো, ওপরে এরম 2টো সিলিং লাইট আছে। আচ্ছা, ফ্যান রয়েছে, এদিকে টিভি আছে, আর টিভি ক্যাবিনেট করা রয়েছে পুরো এই জায়গাটা, ডাস্টবিন দেওয়া আছে, একটা চেয়ার আছে, এসি রয়েছে, এখানে একটা মিরর আছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমে সব কিছু রয়েছে, বেসিন, মিররের ওপর লাইট রয়েছে, শাওয়ার, আর এখানে কল এবং গিজার। আর এদিকে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে এবং বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, কিন্তু এটা থাকাও যা না থাকাও তাই, এখানে কিছুই ভিউ নেই, পাশের হোটেলের বারান্দা দেখা যাচ্ছে। এইবার ঘরের মেন আলো নিভিয়ে দেওয়া হয়েছে, বেড সাইড লাইটটা এরকম, মানে রাত্রিবেলা ডিম লাইটের দরকার নেই, এই আলোটা জ্বালিয়েই ঘুমানো যেতে পারে, বা এই আলো জ্বালিয়ে আপনি টিভি সিনেমা এনজয় করছেন, এরকম হতে পারে। আমি মিররের আলোটাও নিভিয়ে দিলাম এই মিররের, এবার কিছুটা এরম লাগছে, তো বেশ ভালো। আর রুম বেশ ঠান্ডা। এই হচ্ছে আমাদের নীল আইল্যান্ডের 7 সিজ ড্রিম ক্যাসেলের রুম। আজকে আমরা সারাদিন এখানে থাকবো। এখন আমরা লাঞ্চ করব হোটেল থেকেই, মেবি দেখি ওখানে রিসেপশনে যাব, কি কি মেনু আছে সেটা দেখে আজকে এখানেই লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা 1:30টার মধ্যে রেডি থাকবো, আমাদের যে ড্রাইভার দাদা ইন্দ্রজিৎ দা তিনি পিক আপ করতে চলে আসবেন, দেন আমরা যাব ন্যাচারাল আর্ক দেখতে। আর বিকেলে যাব সানসেট পয়েন্ট। আর কালকে আমাদের প্ল্যানে থাকছে, মানে পোর্টে যাওয়ার আগে আমাদের প্ল্যান থাকছে ভরতপুর বিচ, কারণ ওটা জেটির কাছাকাছি, তাই ওটা দেখে, মানে আমরা হোটেল থেকে চেক আউট করে ভরতপুর বিচ দেখে দেন আমরা একদম পোর্টে চলে যাব, যেখান থেকে আমাদের আবার নটিকার ক্রুজ রয়েছে ডিরেক্ট পোর্ট ব্লেয়ারের জন্য। তো লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে। আমরা বুফেতে নিলাম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, এটা ভেজ, আর আমরা নন ভেজের মধ্যে একটা ফিশের আইটেম অর্ডার দিয়েছি, সেটা আমাদের সার্ভ করে দিয়ে যাবে আলাদা করে, ওটা কিন্তু বুফের বাইরে। লাঞ্চ আমাদের এই প্যাকেজে ইনক্লুডেড ছিল না, তাই সেদিনকার লাঞ্চের জন্য আমাদের খরচ পড়েছিল 350 টাকা মাথা পিছু। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাই ন্যাচারাল ব্রিজ
বা ন্যাচারাল আর্ক দেখার জন্য, যা এই নীল আইল্যান্ডের একটি অন্যতম আকর্ষণ। গাড়ি আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 300 থেকে 400 মিটার পর্যন্ত হেঁটে আপনাকে পৌঁছতে হবে এই বিচে। বিচটায় নেমে গেলাম, ওটাই পার্কিং। এখন সিঁড়ি দিয়ে উঠে আমরা বিচের দিকে যাচ্ছি। এখানে গাইড রয়েছে, কিন্তু যদি স্কুবা করে থাকেন আগে, এখানে আসার আগে, তাহলে আর গাইড নেওয়ার দরকার পড়বে না। ওনারা ইনসিস্ট করবেন যে গাইড নিয়ে চলুন, নাহলে বুঝতে পারবেন না, কিন্তু আমার মনে হয় না কোনো দরকার নেই। এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টই গাইড ছাড়াই যাচ্ছে। আমরাও একা যাচ্ছি, দেখি চিনে যেতে পারি কিনা আর কি দেখতে পাই। সামনে এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। পুরো জঙ্গল, গাছপালা, তার মধ্যে দিয়ে বাঁধানো রাস্তা। দুর্দান্ত ভাইব। গরম প্রচণ্ড, মানে রোদ আছে, কিন্তু এত গাছ থাকার কারণে না এখানে একটা অন্যরকম, মানে অতটা রোদের তেজটা বোঝা যাচ্ছে না, অনেক ছায়া রয়েছে। তো এর মধ্যে দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছই। এই যে লক্ষ্মণপুর 2 বিচ পৌঁছে গেছি। সামনে সমুদ্র দেখা যাচ্ছে। নেমে বাঁ দিকে গেলেই আমরা ন্যাচারাল ব্রিজের কাছে পৌঁছে যাব। তো এরকম এই হচ্ছে লক্ষ্মণপুর 2 বিচ। আমাদের ওই দিকে যেতে হবে, ন্যাচারাল ব্রিজটা ওই দিকে। দুর্দান্ত, পুরো গাছগুলো ম্যানগ্রোভ ফরেস্টের একদম গায়ের ওপর এসে পড়েছে। দেখতেই পাচ্ছেন এইরকম গাছগুলো। এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শুধু রোদ আছে। বিকেল দিকে আসলে জায়গাটা দুর্ধর্ষ, তবে রাস্তায় একটু এবড়ো খেবড়ো আছে। বয়স্ক মানুষ যারা আসবেন তারা নামার সময়টা একটু সাবধানে নামবেন। এখানে কোনো প্রবেশ মূল্যর প্রয়োজন নেই। বিচে নেমে আপনাকে আরও 500 মিটার পর্যন্ত বিচের ধার ধরে হেঁটে যেতে হবে ন্যাচারাল ব্রিজটি দেখার জন্য। করেছিল, আমি জোর করে ডেকে তুলে আনলাম। বাঙালি তো বলুন, ভাত ঘুম একটা আছে, বাট হ্যাঁ ঘুরতে এসে না আসলে লস হতো। একদম বেরিয়ে পড়ার পর আমি ওকে সেটাই বলছি, গাড়িতে ওঠার পর মনে হচ্ছে যদি না আসতাম। জায়গা দুর্দান্ত, দূরের গাছপালাগুলো পুরো ছবির মতো লাগছে, শুধু রোদটাই কষ্ট দিচ্ছে। কিন্তু যাওয়ার রাস্তা বা এটা পুরো অ্যাডভেঞ্চার। আবার এই পাথরের জায়গাগুলো বেশ ঠান্ডা ঠান্ডা, বলো? হ্যাঁ, ওই জন্য প্রচুর লাল পিঁপড়ে। আমি যতটা পারছি রাস্তাটা দেখাচ্ছি, কারণ রাস্তার দিকেও খেয়াল রাখতে হচ্ছে, পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে যে কোনো সময়। সবচেয়ে বড় কথা ছড়ে যাবে। তো আপাতত এই গ্যাপটা দিয়ে আমাদের বেরোতে হবে, বেরিয়ে গিয়ে ওপাশে গিয়ে আবার কথা বলছি। ও আসছে, সাবধানে দেখে এসো। দারুণ এক্সপেরিয়েন্স। লোকেশন আর দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে। এখনো কিছুটা রাস্তা বাকি আছে, যাওয়া যাক। যাচ্ছে, এটাই হচ্ছে ন্যাচারাল ব্রিজ। এটা একটা আর্ক, পুরো একটা কার্ভ। এটা দেখার জন্যই আসা, বিশাল বড় একটা আর্ক, এটাকেই ন্যাচারাল ব্রিজ বলে। আর এখানে যা যা স্ট্রাকচার রয়েছে দুর্দান্ত দেখতে লাগছে, সব কিছুই ন্যাচারালি দুর্দান্ত দেখতে লাগছে। এই ন্যাচারাল ব্রিজটি 2004 সালে সুনামির আঘাত বহন করে এবং নীলদ্বীপকে ধ্বংসর হাত থেকে রক্ষা করে। আপনি পাথরের মধ্যে অগভীর জলে অনেক তারা মাছ, সামুদ্রিক শসা, পাশাপাশি কাঁকড়া, সামুদ্রিক অর্চিন, রঙিন প্রবাল ইত্যাদি দেখতে পেতেই পারেন।
भैया फोटो लेना। করে আমি এইদিকে চলে এসেছি, এসে একটা পাথরের ওপর বসলাম। রোদটা প্রচণ্ড লাগছে। এখন আমার ঠিক মাথার ওপর ন্যাচারাল ব্রিজটা, এই আর্কটা পুরো দেখা যাচ্ছে। আমি একবার দেখাচ্ছি, দেখুন। দুর্দান্ত। আমি দুপুরবেলা খেয়ে এসেছিলাম, ভাবিনি যে করতে পারবো, কারণ এখানটা অনেকটা চড়াই আছে, মানে পাথর বোল্ডারের ওপর পা রেখে রেখে। বাট করে ফেলেছি। এখন এখানটা এসে বসেছি। গরমটাই মেন কষ্ট দিচ্ছে, রোদের তেজটা এখন প্রচণ্ড বেশি। তবে পাথরের আড়ালে হাওয়াও দিচ্ছে, সেই জন্য ঠান্ডা লাগছে এখন। আর ন্যাচারাল বিউটি নিয়ে তো কোনো কথাই নেই, আপনারা দেখছেন সেটা। ও আসেনি, ও ওখানেই বসে রয়েছে, কারণ ওর অতটা অভিজ্ঞতা নেই। তো সেই জন্য আমি বললাম যে এটা রিস্কিও হয়ে যাবে, তুমি এখানে বসো, আমি এ পাশটা থেকে ঘুরে আসছি। আমি এখন বসে রয়েছি এখানে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। একটি কথা মাথায় রাখবেন, এখানে আসার জন্য যে জুতো আপনারা ব্যবহার করবেন সেই জুতোর গ্রিপ বা সোল যেন খুব ভালো হয়, না হলে এই জায়গা এতটাই পিচ্ছিল যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। এসছি, মানে উঠে দাঁড়িয়ে আছি, এর থেকে ওপরে আর ওঠা যাবে না। আর এখান থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাচ্ছি। ও আসতে চাইছিল না, আমি নিয়ে এলাম। দুর্দান্ত দেখতে লাগছে জায়গাটা। লক্ষণপুর 2 বিচে ন্যাচারাল ব্রিজ দেখে আমরা এগিয়ে যেতে থাকি লক্ষণপুর 1 বিচের দিকে। এই বিচটি প্রসিদ্ধ সূর্যাস্তের জন্য। এই জায়গাটিকে এখানে স্থানীয়রা সানসেট পয়েন্ট বলে থাকে। ব্রিজ দেখে আবার গাড়িতে করে এসে সানসেট পয়েন্টের এখানে নামলাম। এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। দুর্দান্ত রাস্তাটা, চারিপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, পুরো নিঝুম, বিভিন্ন পাখির আওয়াজ শোনা যাচ্ছে, সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। পৌঁছে আবার কথা হচ্ছে। মহুয়া গাছ, সি মহুয়া লেখা আছে, বিশাল বড় গাছ। রাস্তাটা সত্যি অসাধারণ, এত নিরিবিলি। সরে এসো। ওই একটু হলেই হবে, বাকিটা আবার সানসেটের সময় টাইম লাগবে। একটা লোক নেই যাবে। লক্ষণপুর 1 বিচে আমরা সেদিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলাম। সেখানে বসে একটি অত্যন্ত সুন্দর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করেছিলাম। তারপর আমরা সেখান থেকে আবার গাড়িতে করে নিজেদের হোটেলে ফিরে আসি, কারণ তার পরের দিন আমাদের আবার নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাত্রা করার ছিল। এর পরের পর্বে থাকবে পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং এবং জারোয়া ফরেস্ট দেখার অভিজ্ঞতার গল্প। সানসেট পয়েন্ট থেকে, মানে লক্ষণপুর 1 বিচ থেকে একটা দুরন্ত সানসেট দেখে ফিরলাম। গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল আমাদের হোটেলের সামনে। আজকের হোটেল, আজকে স্টে 7 সিজ ড্রিম ক্যাসেল। আমি প্রথমে চিনতে পারিনি, এত সুন্দর সাজিয়ে দিয়েছে বাইরে আলো দিয়ে। বা দেখাচ্ছি, দেখুন। নিয়ে নিচ্ছি।
রাতে রুটি, পনিরের তরকারি, মিক্সড ভেজ এবং ফিশ কারি দিয়ে জমিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। দেখা হবে এর পরের পর্বে জারোয়া ফরেস্ট এবং বারাটাঙের গল্প নিয়ে।